দেশ একটা বিপজ্জনক পরিস্থিতির দিকে যাচ্ছে বললেন জিএম কাদের। ডক্টর ইউনূসের কাছে আশা করছি দেশ নিরাপদে থাকবে বললেন সেলিমা রহমান। অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত বললেন গোলাম পারোয়ার। জানাবো ফেসবুকে সাবেক সেনাপ্রধান 6 মাসের মধ্যে আরেকটি নির্বাচনের সমঝোতা হয়েছিল আওয়ামী লীগ বিএনপি জামায়াতের। এবং সর্বশেষ জানাবো কুষ্টিয়া বন্ধ মিনিকেট চাল উৎপাদন দাম চড়া। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দেশ একটা বিপজ্জনক পরিস্থিতির দিকে যাচ্ছে বললেন জিএম কাদের। দেশ একটা বিপজ্জনক পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির জাপা চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, টিসিবির পণ্যের জন্য লম্বা লাইন দেখেই মানুষের অর্থনৈতিক অবস্থা কি সেটা বোঝা যায়। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও অনেকেই পণ্য না পেয়ে খালি হাতে ঘরে ফিরছেন। অন্যদিকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার ব্যর্থ হচ্ছে। জাপা চেয়ারম্যান বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অনিশ্চিত। মনে হচ্ছে দেশ একটা বিপজ্জনক পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে। সামনের দিনগুলো কেমন হবে তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না। বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে যা সরকারের নিয়ন্ত্রণের বাইরে। মানুষ আতঙ্কের মধ্যে বাস করছে। এক প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, সামাজিক অস্থিরতার কারণে নতুন করে বিনিয়োগ হচ্ছে না। ব্যাংকগুলো ব্যবসায়ীদের প্রয়োজন মাফিক অর্থ সহায়তা দিতে পারছে না। অনেকের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। বেকারত্ব, ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে। স্বাভাবিকভাবে এমন বাস্তবতায় রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা বৃদ্ধি অব্যাহত থাকবে। তিনি বলেন, আমরা চাই দেশের স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসুক। ডক্টর ইউনূসের কাছে আশা করছি দেশ নিরাপদে থাকবে বললেন সেলিমা রহমান। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, আপনারা দেখেছেন নুসরাত পারুল থেকে শুরু করে গত ফ্যাসিস্ট সরকারের আমলে একের পর এক নারী নির্যাতনের শিকার হয়েছে। যারা ধর্ষণকারী তাদের কোনো বিচার হয়নি, এমনকি হত্যাকারী যারা তাদের কোনো বিচার হয়নি। সেলিমা রহমান বলেন, যারা গুম খুন হত্যা করেছিল তারাই কিন্তু সেই সময় রক্ষক হিসেবে অন্যদেরকে দিয়ে কাজগুলো করাতো। আজকে আমরা এমন একজনের কাছে দায়িত্ব তুলে দিয়েছি যাকে আমরা মনে করি শান্তির প্রতীক। আমরা ডক্টর ইউনূসের কাছে আশা করছি আমাদের দেশ নিরাপদে থাকবে, আমাদের মা বোনেরা নিরাপদে থাকবে, সবাই মুক্ত স্বাধীনভাবে কথা বলতে পারবে। অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত বললেন গোলাম পরোয়ার। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি, সেই নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে গণতন্ত্রের সঠিক উত্তরণ, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের যে মূল লক্ষ্য সেটা অর্জনের জন্য সুষ্ঠু জাতীয় নির্বাচন প্রয়োজন। জাতীয় নির্বাচনের জন্য সব রাজনৈতিক দল একমত হয়েছে উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, অন্তত একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন সংস্কারগুলো সম্পন্ন করে অবিলম্বে একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত। এক্ষেত্রে নির্বাচন কমিশনের সরকারকে নির্বাচনের বিষয়টিও আরো স্পষ্ট করা প্রয়োজন। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে মানবতা বিরোধী অপরাধে 15 থেকে 16 বছরের জাতির প্রতি যারা অত্যাচার, নির্যাতন, নিপীড়ন ও গণহত্যা চালিয়েছে, নিষ্ঠুরতা, বর্বরতা চালিয়েছে, তাদের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল হয়েছে, যে আইন হয়েছে, এটাকে আরো ত্বরান্বিত করে জাতীয় সামনে সেই বিচার দৃশ্যমান হওয়া প্রয়োজন, যাতে জনগণ জানে ফ্যাসিবাদী শক্তির হাত থেকে মুক্ত হওয়া গণতন্ত্রের এই অভিযাত্রা আর কেউ ঠেকাতে পারবে না। এই আস্থা অর্জনের জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে বিচারের যে প্রক্রিয়া শুরু হয়েছে, যারা প্রকৃত অপরাধী, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ মামলা হচ্ছে, তাদের বিচার কার্যক্রম সম্পন্ন করা উচিত বলে মনে করে জামায়াত। দলটির সেক্রেটারি জেনারেল ভাষ্য, ব্যাপারে সব রাজনৈতিক দলের মধ্যে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছে। ফেসবুকে সাবেক সেনাপ্রধান 6 মাসের মধ্যে আরেকটি নির্বাচনের সমঝোতা হয়েছিল আওয়ামী লীগ বিএনপি জামায়াতের। 2014 সালের বিতর্কিত নির্বাচন নিয়ে একবার মুখ খুলেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। তিনি বলেছেন, ওই নির্বাচনের পর আওয়ামী লীগ বিএনপি ও জামায়াতের মধ্যে সমঝোতা হয়েছিল 6 মাসের মধ্যে আরেকটি নির্বাচনের, কিন্তু আওয়ামী লীগ ওয়াদার বরখেলাপ করেছে। 3 মার্চ নিজের ফেসবুকে দেওয়া একটা স্ট্যাটাস তিনি এসব কথা বলেন। সাবেক সেনাপ্রধান এটা স্ট্যাটাসে লিখেছেন, 2014 সালের জাতীয় সংসদ নির্বাচনে আমরা ভূমিকা নিয়ে কিছু কথা বলা প্রয়োজন, কারণ তখন সেনাপ্রধান হিসেবে আমার দায়িত্ব কি হওয়া উচিত ছিল সে বিষয়ে কিছু ব্যক্তি তাদের অন্যায্য ও অবাস্তব আকাঙ্ক্ষা থেকে প্রশ্ন তুলেছেন। রাষ্ট্র ক্ষমতা যখন বিএনপির হাতে ছিল 2001 থেকে 2006, তখন প্রধান বিচারপতির অবসরের বয়স বাড়িয়ে তারা নিজেদের পছন্দের ব্যক্তিত্বের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার ব্যবস্থা করে। 2006 সালে তাদের 5 বছরের শাসন আমল শেষ হলে সরকার পদত্যাগ করে।
তবে নির্বাচনের প্রভাব বিস্তারে বিএনপির অভিলাষের অভিযোগ তুলে আওয়ামী লীগ লগি বৈঠে আন্দোলন নামে এক ভয়াবহ বিক্ষোভের সূচনা করে। ফলে একজন ন্যায়পরায়ণ বিচারক হিসেবে তিনি সুপরিচিত ছিলেন। সাবেক প্রধান বিচারপতি কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আওয়ামী লীগ মেনে নিতে অস্বীকৃত জানায় পরে দায়িত্ব গ্রহণ করেন তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ, যিনি বয়োবৃদ্ধ ও শারীরিকভাবে অক্ষম ছিলেন। আওয়ামী লীগ সহ তাদের অনুসারী দলগুলো জাতীয় পার্টি এই নিয়োগ মেনে নেওয়া, সুশাসন প্রতিষ্ঠায় ব্যর্থতা এবং রাজনৈতিক অস্থিরতা সামাল দিতে প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন সম্পূর্ণরূপে ব্যর্থ হন। তিনি তৎকালীন সেনাপ্রধান মঈনুদ্দিন আহমেদের চাপে 2007 সালের 11 জানুয়ারি জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হন এবং 22 জানুয়ারি অনুষ্ঠিতব্য নবম জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করে। এরপর প্রায় 2 বছর বিলম্বিত হয়ে 2008 সালে 29 ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়। জেনারেল অব ইকবাল করিম ভূঁইয়া লিখেছেন, সংবিধানে নির্ধারিত 3 মাসের মেয়াদ লঙ্ঘন করে সেনা সমর্থিত ইয়াজউদ্দিন তত্ত্বাবধায়ক সরকার 2 বছর রাষ্ট্র ক্ষমতা পরিচালনা শেষে 2009 সালের 10 জানুয়ারি আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করে। সেই নির্বাচনের ফলাফলকে বিজয়ী দল সুষ্ঠু নিরপেক্ষ বলে বর্ণনা করলেও বিএনপি একটিকে কারসাজিপূর্ণ বলে প্রত্যাখ্যান করে। দেশবাসী দেখলেও বিএনপি তত্ত্বাবধায়ক সরকার প্রধানের নিয়োগকে প্রভাবিত করতে বিশেষ কৌশল নিয়েছিল। আর পরবর্তীতে ক্ষমতার মসনদে বসে আওয়ামী লীগ পুরো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় বাতিল করে দেয়। এমন দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে দলীয় সরকারের অধীনে 2014 সালে অনুষ্ঠিত 10ম জাতীয় সংসদ নির্বাচন বিএনপি বর্জন করে, যা আওয়ামী লীগকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় থাকার সুযোগ করে দেয়। ওই নির্বাচনকে কেন্দ্র করে দুটো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। প্রথমটি প্রকাশ্যে 154টি আসন আওয়ামী লীগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিয়ে নেয়। দ্বিতীয়টি গোপন কিছু পশ্চিমা দূতাবাসের চাপে নির্বাচনের 6 মাসের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের মধ্যে সমঝোতা হয়। তবে ক্ষমতাসীন শেখ হাসিনা পক্ষ পরবর্তী সময়ে এই প্রতিশ্রুতি রক্ষা করেনি। তখন 2014 নির্বাচন পরিচালনা বা প্রতিরোধ সামলাতে সেনাবাহিনীকে ব্যবহার করা হয়নি। এরপরেও সে নির্বাচনে আওয়ামী লীগকে সহায়তা করার অভিযোগ এনে বিএনপি সেনাপ্রধানকে দায়ী করে। যদিও কিভাবে সেনাবাহিনী সহায়তা করেছিল তার সুস্পষ্ট কোনো প্রমাণ বিএনপি কখনো দিতে পারেনি। সেনাপ্রধান মঈনুদ্দিন আহমেদ ও তার সহযোগীরা 2007 সালে যা করেছিলেন, একজন পেশাদার সেনা কর্মকর্তা হিসেবে আমি তেমন কিছু করতে রাজি ছিলাম না। আমারও আমার অধীনস্থ সেনা সদস্যদের প্রাতিষ্ঠানিক দায়িত্ব সংবিধানের প্রতি অনুগত থাকা যতক্ষণ তা কার্যকর রয়েছে, তাহলে কোনো যুক্তিতে আমি সেই শপথ ভঙ্গ করতাম। এক্ষেত্রে আমি যুক্তরাষ্ট্রকে সাবেক সেনাপ্রধান জেনারেল মার্ক আলেকজান্ডার মিলির বক্তব্যের সঙ্গে একমত। সেনাপ্রধানের অনুগত ব্যক্তিগতভাবে বেগম খালেদা জিয়া বা শেখ হাসিনার প্রতি নয়, আওয়ামী লীগ বা বিএনপির প্রতিও নয়, বরং তাকে অনুগত থাকতে হবে দেশের সংবিধানের প্রতি, যেটি রক্ষার জন্য তিনি শপথ নিয়েছেন, যার সংবিধানকে একটি কাগজ স্তূপ সমতুল্য মনে করেন এবং যখন তখন সাংঘাতিক বা অস্ত্রের জোরে তা ছুঁড়ে ফেলতে বা পরিবর্তন করতে চান। আমি অন্তত তাদের দলে ছিলাম না। আমি সংবিধানকে জনগণ ও রাষ্ট্রের মধ্যে একটি পবিত্র চুক্তিনামা হিসেবে দেখছি। যদি কোনো রাজনৈতিক দল এটি হীন স্বার্থে সংশোধন করে, তবে সেটি রাজনৈতিকভাবে মোকাবেলা করার দায় ও কর্তব্য বিরোধী দলগুলোর রাজনৈতিক সমস্যা সমাধানের দায়িত্ব সেনাবাহিনীর নয়। সন্তুষ্ট চিত্তে সেনাপ্রধানের মেয়াদ আমি সম্পন্ন করতে পেরেছিলাম। এজন্য যে ক্ষমতা দেখলে লোভ আমাকে দায়িত্ববোধের প্রতি মনোযোগের দিক সৃষ্টি করতে পারেনি। দ্বিধাহীনভাবে আজ বলতে পারি, সে সময় আমার হাতে কোনো বিকল্প ছিল না। আমি স্বস্তি করেছিলাম এই ভেবে যে নির্বাচনকে ঘিরে যে বিতর্ক, বিশৃঙ্খলা, অস্থিরতা তৈরি হয়েছিল, সেখান থেকে সেনাবাহিনীকে দূরে রাখতে পেরেছি। আমি মনে করি নির্বাচনের মতো অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সেনাবাহিনী কখনোই জড়িত হওয়া উচিত না। সংবিধান সংস্কারের জন্য যে জাতীয় কমিশন গঠন করা হয়েছে, তারা নিশ্চয়ই সশস্ত্র বাহিনীর মতামত নিয়েছেন, বিশেষ করে বিদেশি আগ্রাসন মোকাবেলা, অভ্যন্তরীণ নিরপেক্ষ নিরাপত্তা ও রক্ষা, জাতীয় নির্বাচন পরিচালনা এমন গুরুত্বপূর্ণ বিষয়। নিরাপত্তা বাহিনীর ভূমিকা কিভাবে নির্ধারিত হবে তা স্পষ্টভাবে উল্লেখ করা প্রয়োজন। জাতীয় প্রতিষ্ঠানকে দলীয় স্বার্থে ব্যবহার করা থেকে কিভাবে সরকারকে বিরত রাখা যাবে, সেই প্রশ্নের উত্তর খুঁজতে হবে। এমন ব্যবস্থা থাকা উচিত যেন নির্বাচনের পর পরাজিত দল তাদের ব্যর্থতার দায় সেনাবাহিনীর উপর চাপাতে না পারে। কুষ্টিয়া বন্ধ, মিনিকেট চাল উৎপাদন দাম চড়া। সরু চালের জন্য সর্ববৃহৎ প্রসিদ্ধ মোকাম কুষ্টিয়ার খাজানগর। এখানকার উৎপাদিত চাল যায় রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। সে মোকামের ব্যবসায়ীরা বলছেন তাদের গোডাউনে ধান নেই, এই কারণে বন্ধ হয়ে গেছে চাল উৎপাদন। এই সুযোগে খুচরা বাজারে বেড়ে চলেছে মধ্যবিত্তের সবচেয়ে পছন্দের মিনিকেট চালের দাম। খাজানগরের কয়েকটি অটো রাইস মিল বাজার করে দেখা গেছে অনেক অটো রাইস মিল মিনিকেট চাল উৎপাদন বন্ধ করে দিয়েছে। তাদের দাবি বাজারে মিনিকেট ধান পাওয়া যাচ্ছে না, এজন্য তারা চাল উৎপাদন বন্ধ রেখেছেন। তবে এসব কোম্পানির নামে চাল ঠিকই পাওয়া যাচ্ছে খুচরা বাজারে, কিন্তু দামটা আকাশ ছোঁয়া।
মিলগেট প্রতি কেজি, মিনিকেট বিক্রি হচ্ছে 80 থেকে 81 টাকা কেজি দরে। খুচরা বাজারে বিক্রি হচ্ছে আরো বেশি দামে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারে ধান না থাকলেও অনেক মিলারের কাছে প্রচুর ধান রয়েছে। সুযোগ বুঝে চাল উৎপাদন করে ঠিকই বাড়তি মুনাফা অর্জন করছেন। কিন্তু প্রশাসনকে দেখাচ্ছে ধান নেই। চালের দাম প্রতিনিয়ত বাড়ছে কেন? এমন প্রশ্নের উত্তরে বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাস্কিং মিল মালিক সমিতি কুষ্টিয়া সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন প্রধান বলেন, বাজারে মিনিকেট ধান নেই বললেই চলে। ব্যবসায়ীরা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ খুঁজে অল্প কিছু ধান নিয়ে আসছেন। তার দাম পড়েছে 2250 টাকা। এত দাম ধান কিনলে চালের দাম বাড়বে, এটাই স্বাভাবিক। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।